হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য এসএসসি এমটিএস, এসএসসি জিডি এবং এসএসসি ফেজ 9 এর জন্য যে সমস্ত প্রতিদিন মিক্স এমসিকিউ ক্লাস নিয়ে আসা হচ্ছিল তার আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস এবং সেট নাম্বার 9 নিয়ে হাজির হয়ে পড়েছি। পুজোর আগে শেষ ক্লাস হয়েছিল সেট নাম্বার 8 এবং আজকে আবার পুজোর পর থেকে আমরা কন্টিনিউ করছি। তোমাদের সকলকে শুভ বিজয়। ক্লাসটা শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখো প্রতিদিন কিন্তু ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। আজকে সেট নাম্বার 9 কি প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ 30টি দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন ইতিহাস থেকে রয়েছে। হাতিগুম্ফা ইনস্ক্রিপশন গিভস অ্যাকাউন্ট অফ হুইচ অফ দ্য ফলোইং রুলার্স। অর্থাৎ যে হাতিগুম্ফা লিপিটা রয়েছে বা হাতিগুম্ফা ইনস্ক্রিপশনটা রয়েছে সেটা নিচের কোন রাজাদের ব্যাপারে আমাদের কাছে বর্ণনা দেয়। তো এই সমস্ত প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে তোমরা প্রত্যেকে কিন্তু প্রশ্ন চলাকালীন কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং আমি যখন সঠিক উত্তরটা বলে দেবো তখন তোমরা সেটা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে। এর মাধ্যমে তোমাদের অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে এবং অনেক সময় কিন্তু মনেও থাকবে। তো প্রশ্নটা আরো একবার দেখো। হাতিগুম্ফা ইনস্ক্রিপশন গিভস অ্যাকাউন্ট অফ হুইচ অফ দ্য ফলোইং রুলার্স। তো হাতিগুম্ফা ইনস্ক্রিপশনটা নিচের কোন রাজাদের ব্যাপারে আমাদের জানায়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, খারভেলা। ঠিক আছে, খারভেলা রাজাদের ব্যাপারে জানায়। ঠিক আছে, তো এটা হচ্ছে অবস্থিত কোথায় রয়েছে? হাতিগুম্ফা ওড়িশাতে। ওকে, তো রাজা খারভেলের ব্যাপারে এই হাতিগুম্ফা ইনস্ক্রিপশন আমাদের বর্ণনা দিয়ে থাকে। দেখো তারপর কি বলছে। দ্য বোঘাজকই ইনস্ক্রিপশন ওয়াজ ডিসকভার্ড ইন। দ্য বোঘাজকই ইনস্ক্রিপশন ওয়াজ ডিসকভার্ড ইন। বোঘাজকই ইনস্ক্রিপশনটা কোন সালে আবিষ্কৃত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রশ্ন নাম্বার 2 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1400 বিসি। অর্থাৎ বোঘাজকই ইনস্ক্রিপশনটা 1400 খ্রিস্টপূর্বাব্দের পুরানো, এবং এই ইনস্ক্রিপশনে ভগবান ইন্দ্র এবং বরুণা বা বরুণ দেবের নাম কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, যেই কারণে এই বোঘাজকই ইনস্ক্রিপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন নাম্বার 3 দেখো। হু ওয়াজ দ্য ব্রাদার ইন ল হর্ষবর্ধন? হু ওয়াজ দ্য ব্রাদার ইন ল অফ হর্ষবর্ধন? রাজা হর্ষবর্ধনের ব্রাদার ইন ল অর্থাৎ শাল্যক কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। হু ওয়াজ দ্য ব্রাদার ইন ল অফ হর্ষবর্ধন? হর্ষবর্ধনের শাল্যক কে ছিলেন? তো প্রশ্ন নাম্বার 3 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গ্রহবর্মন। গ্রহবর্মন হলেন হর্ষবর্ধনের শাল্যক। প্রশ্ন নাম্বার 4, হুইচ অ্যামং দ্য ফলোইং কিংস ওয়াজ অলসো নোন অ্যাজ মামালান দ্য গ্রেট রেসলার? হুইচ অ্যামং দ্য ফলোইং কিং ওয়াজ অলসো নোন অ্যাজ মামালান? অর্থাৎ নিচের কোন রাজা মামালান নামে পরিচিত ছিলেন, যার অর্থ হলো গ্রেট রেসলার বা বিখ্যাত কুস্তিবিদ। তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনটা সঠিক উত্তর হবে। তো প্রশ্ন নাম্বার 4 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নরসিংহ বর্মন 1। নরসিংহ বর্মন 1 ছিলেন এই মামালান বা গ্রেট রেসলার, এবং এটাই ছিল তেনার উপাধি। প্রশ্ন নাম্বার 5 দেখব। হু ইজ অফেন কল্ড অ্যাজ হিন্দু লুথার অফ নর্থার্ন ইন্ডিয়া? ভিভিআই প্রশ্ন, বহুবার এসএসসিতে পরীক্ষাটা এসেছে। প্রত্যেক কমেন্ট বক্সে কমেন্ট করো যদি তোমরা জেনে থাকো যে নিচের কোন ব্যক্তিকে হিন্দু লুথার অফ নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতের হিন্দু লুথার নামে ডাকা হতো। নিচের কোন ব্যক্তিকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো প্রশ্ন নাম্বার 5 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে হিন্দু লুথার নামে ডাকা হতো। কেন ডাকা হতো? 1856 সালে তিনি হিন্দু উইডো ম্যারেজ অ্যাক্ট চালু করেছিলেন। ওকে, যে কারণে তাকে হিন্দু লুথার নামে ডাকা হতো। প্রশ্ন নাম্বার 6,
হু অ্যামং দ্য ফলোয়িং রিজাইন ফ্রম দ্য মেম্বারশিপ অফ ভাইসরয়েস এক্সিকিউটিভ কাউন্সিল অ্যাজ এ প্রোটেস্ট এগেনস্ট জালিয়ানওয়ালাবাগ ম্যাসকট? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আরও একবার প্রশ্নটা বলছি। হু অ্যামং দ্য ফলোয়িং রিজাইন ফ্রম মেম্বারশিপ অফ ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল অ্যাজ এ প্রোটেস্ট এগেনস্ট জালিয়ানওয়ালাবাগ ম্যাসকট? অর্থাৎ যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটি হয়েছিল 1919 সালে, সেই হত্যাকাণ্ডের বিরোধিতা করে ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল এর পদ থেকে, ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল তার মেম্বারশিপ থেকে কে রিজাইন করেন? নিচের কোনজন রিজাইন করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো প্রশ্ন নাম্বার 6 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, শঙ্করন নায়ার। শঙ্করন নায়ার এই ব্যক্তি, তিনি কিন্তু এই ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বারশিপ থেকে তিনি পদত্যাগ করেছিলেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড বিরোধিতা করে। ওকে, 1919 সালে এটি হয়েছিল 14 এপ্রিল। প্রশ্ন নাম্বার 7, ডিউরিং হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইভেন্টস বাল গঙ্গাধর তিলক ওয়াজ গিভেন দ্য এপিথেট অফ লোকমান্যা? অর্থাৎ নিচের কোন ঘটনার সময় বাল গঙ্গাধর তিলককে একটি গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত উপাধি দেওয়া হয়েছিল, যেটি হলো লোকমান্য? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। বাল গঙ্গাধর তিলককে লোকমান্য উপাধিটা কোন সময় দেওয়া হয়েছিল বা কোন মুভমেন্টের সময়? ডিউরিং হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইভেন্টস বাল গঙ্গাধর তিলক ওয়াজ গিভেন দ্য এপিথেট অফ লোকমান্য? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হোম রুল মুভমেন্ট। হোম রুল মুভমেন্টের সময় এই লোকমান্য এই উপাধিটা দেওয়া হয়েছিল। এবং লোকমান্য এটা দেওয়া হয়েছিল বা হোম রুল মুভমেন্ট কখন হয়েছিল? 1916 সালে, 1916 সালে এপ্রিল মাসে। প্রশ্ন নাম্বার 8, হু ইজ কনসিডার্ড দ্য ফাদার অফ মুসলিম রেনেসান্স ইন বেঙ্গল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হু ইজ কনসিডার্ড দ্য ফাদার অফ মুসলিম রেনেসান্স ইন বেঙ্গল? অর্থাৎ বাংলাতে মুসলিমদের নবজাগরণের জনক হিসাবে কে পরিচিত? তো প্রশ্ন নাম্বার 8 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আব্দুল লতিফ। আব্দুল লতিফকে বাংলার মুসলিমদের নবজাগরণের জনক বলে ডাকা হয়ে থাকে। প্রশ্ন নাম্বার 9, হু অ্যামং দ্য ফলোয়িং ব্রিটিশ অফিসার সাপ্রেসড দ্য রিভল্ট অফ 1857 ইন লখনৌ? অর্থাৎ লখনৌতে 1857 সালের মহাবিদ্রোহকে কোন ব্রিটিশ অফিসার দমন করেছিলেন? এই প্রশ্নটা কিন্তু এসএসসির সিএইচএসএল এর প্রশ্ন এবং তোমাদের জিডির জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। হু অ্যামং দ্য ফলোয়িং ব্রিটিশ অফিসার সাপ্রেসড দ্য রিভল্ট অফ 1857 ইন লখনৌ? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কলিন ক্যাম্পবেল। কলিন ক্যাম্পবেল লখনৌতে 1857 সালের মহাবিদ্রোহটা এটা সাপ্রেস্ট করেছিলেন। এবং লখনৌতে যিনি লিডার ছিলেন মহাবিদ্রোহের, তার নাম কি? তার নাম বেগম হজরত মহল। ঠিক আছে, বেগম হজরত মহল। প্রশ্ন নাম্বার 10, আমরা চলে আসলাম এবারে জিওগ্রাফির মধ্যে। তুলবুল প্রজেক্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স? নিচের কোন নদীর সাথে এই তুলবুল প্রজেক্টটা সম্পর্কিত রয়েছে? এই প্রশ্নটা এসএসসি, রেল এবং ডাব্লিউবিপিএসসি তিনটে এক্সামে এসেছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তো এই তুলবুল প্রজেক্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স? ভুল হোক ঠিক হোক, তোমরা কিন্তু প্রত্যেকে প্রতিটা প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করো। তো প্রশ্ন নাম্বার 10 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ঝিলাম। ঝিলাম নদীর উপর অবস্থিত রয়েছে এই তুলবুল প্রজেক্টটি। প্রশ্ন নাম্বার 11, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ ডিক্লেয়ার্ড 13th মেজর পোর্ট অফ ইন্ডিয়া ইন লেটার হাফ অফ 2010? অর্থাৎ 2010-এর শেষের দিকে কোনটিকে 13তম মেজর পোর্ট বা বন্দর হিসাবে ভারতবর্ষে ঘোষণা করা হয়েছে? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। 2010-এর শেষ 6 মাসের মধ্যে বা শেষ 6 মাসে কোন বন্দরটিকে
13তম মেজর বন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো প্রশ্ন নাম্বার 11 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ারটাকে 13তম মেজর বন্দর বা পোর্ট হিসেবে ঘোষণা করা হয়েছে, যেটি অবস্থিত রয়েছে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডে। প্রশ্ন নাম্বার 12, ইন হুইচ স্টেট কুদ্রেমুখ হুইচ ইজ ফেমাস ফর আয়রন ওর ইজ লোকেটেড? ভিভিআই প্রশ্ন এসএসসির জন্য। বলছে আমাদের ভারতবর্ষের কোন রাজ্যে কুদ্রেমুখ, যেটা হলো একটা লৌহ আকরিক খনি, সেটা অবস্থিত? তো লোহার একটি গুরুত্বপূর্ণ বা বিখ্যাত আকরিক খনি যেটা হচ্ছে কুদ্রেমুখ, সেটা কোন রাজ্যে অবস্থিত? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো প্রশ্ন নাম্বার 12 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কর্ণাটকা। কর্ণাটকের রাজ্যে এই কুদ্রেমুখ লোহা আকরিক খনিটি অবস্থিত রয়েছে। প্রশ্ন নাম্বার 13 দেখো, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া? ভারতবর্ষের সব থেকে ছোট জেলা কোনটা? স্মলেস্ট ডিস্ট্রিক্ট কোনটা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া? তো প্রশ্ন নাম্বার 13 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মাহে। মাহে হলো সব থেকে স্মলেস্ট ডিস্ট্রিক্ট আমাদের ভারতবর্ষের মধ্যে, এবং তিরাপ এটা হচ্ছে সেকেন্ড স্মলেস্ট। ওকে, এবং এটি অবস্থিত রয়েছে অন্ধ্রপ্রদেশে। প্রশ্ন নাম্বার 14, দ্য ফার্স্ট নো কনফিডেন্স মোশন ওয়াজ মুভড ইন লোকসভা ইন হুইচ অফ দ্য ফলোইং ইয়ার? আমরা পলিটির মধ্যে ঢুকে পড়লাম, অর্থাৎ লোকসভাতে প্রথম নো কনফিডেন্স মোশন কোন বছর করা হয়েছিল? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। দ্য ফার্স্ট নো কনফিডেন্স মোশন ওয়াজ মুভড ইন লোকসভা ইন হুইচ অফ দ্য ফলোইং ইয়ার? প্রথম নো কনফিডেন্স মোশন লোকসভাতে কোন সালে করা হয়েছিল? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো প্রশ্ন নাম্বার 14 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1963। 1963 সালে এটা করা হয়েছিল প্রথমবারের জন্য। কার দ্বারা হয়েছিল? বাই আচার্য কৃপালিনা, ঠিক আছে। এবং এটা কিসের জন্য হয়েছিল? ইন্দো চায়না ওয়ারের পর। ওকে, ইন্দো চায়না ওয়ারের পর এটা হয়েছিল। প্রশ্ন নাম্বার 15, হুইচ অ্যামং দ্য ফলোইং কমিটিজ রেকমেন্ডেড টু সেট আপ অ্যান ইকুয়াল অপরচুনিটি কমিশন? অর্থাৎ নিচের কোন কমিশন বা কমিটি এটা রেকমেন্ড করেছিল ইকুয়াল অপরচুনিটি কমিশন নিয়োগ করার জন্য? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষা এসেছে এসএসসিতে। তো প্রশ্ন নাম্বার 15 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সাচার কমিটি। সাচার কমিটি রেকমেন্ড করেছিল ইকুয়াল অপরচুনিটি কমিশন নিয়োগ করার জন্য। প্রশ্ন নাম্বার 16 দেখব, আন্ডার হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেলস কামস দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটর অফ ইউনিয়ন টেরিটরি বাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? অর্থাৎ নিচের কোন আর্টিকেলের মাধ্যমে বলা রয়েছে যে ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলের অ্যাডমিনিস্ট্রেটর হেডদের অ্যাপয়েন্টমেন্ট করবে আমাদের দেশের রাষ্ট্রপতি? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। কোন আর্টিকেলে এটা বলা রয়েছে যে কেন্দ্রশাসিত অঞ্চলের অ্যাডমিনিস্ট্রেটরদের অ্যাপয়েন্টমেন্ট করবেন প্রেসিডেন্ট? প্রশ্ন নাম্বার 16 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আর্টিকেল 239। আর্টিকেল 239 এটি বলা রয়েছে। এবং অ্যাডমিনিস্ট্রেটর বলতে যাকে বলা হয় লেফটেন্যান্ট গভর্নর। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 17 আমরা ইকোনমিক্সের মধ্যে ঢুকে পড়লাম। দ্য পোর্শন অফ টোটাল ডিপোজিট অফ এ কমার্শিয়াল ব্যাংক হুইচ ইট হ্যাজ টু কিপ উইথ ইটসেলফ ইন দ্য ফর্ম অফ লিকুইড অ্যাসেট ইজ কল্ড? কি বলছে? দ্য পোর্শন অফ টোটাল ডিপোজিট অফ এ কমার্শিয়াল ব্যাংক, অর্থাৎ কমার্শিয়াল ব্যাংক যখন আরবিআই এর কাছ থেকে ঋণ নেয় তখন কিন্তু কমার্শিয়াল ব্যাংককে কিছু পরিমাণ টাকা আরবিআই এর কাছে ডিপোজিট করে রাখতে হবে। তো
তো হুইচ ইট হ্যাজ টু কিপ উইথ ইটসেলফ ইন ফর্ম অফ লিকুইড অ্যাসেট, অর্থাৎ কিছু লিকুইড অ্যাসেট হিসাবে কিন্তু এটা জমা রাখতে হয় কমার্শিয়াল ব্যাংকে আরবিআই এর কাছে। তো সেই লিকুইড অ্যাসেটটাকে কি নামে ডাকা হয়ে থাকে বা এই অর্থটাকে কি নামে ডাকা হয়ে থাকে? প্রত্যেকে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো প্রশ্ন নাম্বার 17 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, যেটাকে শর্টে বলা হয় SLR, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও হিসাবে এটাকে ডাকা হয় যে ক্যাশটা কমার্শিয়াল ব্যাংক গচ্ছিত রাখে আরবিআই এর কাছে। এবং এইগুলো কি কি লিকুইড অ্যাসেটগুলো কোন কোন? ক্যাশ হতে পারে, গোল্ড হতে পারে, বা বিভিন্ন ধরনের অ্যাসেট হতে পারে। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 18, the rate at which the Reserve Bank of India discounts the bill of exchange of commercial bank is known of the following, অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কমার্শিয়াল ব্যাংকে বিল এক্সচেঞ্জের জন্য যে হারে হচ্ছে ডিসকাউন্ট দিয়ে থাকে সেই হারটাকে কি বলা হয়ে থাকে? দ্য রেট অর্থাৎ যে হারে which the Reserve Bank of India discount the bill of exchange of commercial bank, অর্থাৎ কমার্শিয়াল ব্যাংকের যে বিল অফ এক্সচেঞ্জ রয়েছে সেটার উপর যে হারে ডিসকাউন্ট দেওয়া থাকে সেই হারটাকে আমরা কি বলে থাকি? তো প্রশ্ন নাম্বার 18 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ব্যাংক রেট। ব্যাংক রেট বলা হয়ে থাকে। প্রশ্ন নাম্বার 19, which among the following rates play most important role in sucking out the liquidity in system, অর্থাৎ নিচের কোন রেটটা যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমের মধ্যে লিকুইডিটি অর্থাৎ অর্থকে সাকিং আউট অর্থাৎ অর্থকে তুলে নেয়, বাজার থেকে অর্থকে তুলে নেয়, সেটা কোন রেটের মাধ্যমে করা হয়ে থাকে? অর্থাৎ বাজারে বা সিস্টেমে প্রচুর পরিমাণে টাকা হয়ে গিয়েছে কিন্তু সরকার চাইছে সেখান থেকে টাকা কিছুটা তুলে নিতে, তো কোন রেটটা অ্যাপ্লাই করা হবে এই সাকিং আউট লিকুইডিটি অর্থাৎ টাকাকে তুলে নেওয়ার জন্য? তো প্রশ্ন নাম্বার 19 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্যাশ রিজার্ভ রেশিও। ক্যাশ রিজার্ভ রেশিওর মাধ্যমে এই লিকুইডিটি ইন সিস্টেম এটাকে সাকিং আউট করা হয়। নেক্সট প্রশ্ন নাম্বার 20 আমরা সায়েন্সের মধ্যে ঢুকে পড়লাম। হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ মোস্ট ইম্পর্টেন্ট রোল প্লেড বাই রাইবোজোম ইন সেলস, অর্থাৎ কোষের মধ্যে রাইবোজোমের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ নিচের কোনটি? Which among the following is most important role played by ribosome in cell? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সিনথেসিস অফ প্রোটিন। প্রোটিন সিনথেসিস করা হলো রাইবোজোমের প্রধান কাজ কোষের মধ্যে। এই প্রশ্নটা কিন্তু এসএসসি সিজিএল এ এসেছে। প্রশ্ন নাম্বার 21, ইন জেনেটিক্স দ্য রিভার্স ট্রান্সক্রিপ্টস হেল্পস ইন হুইচ অ্যামং দ্য ফলোইং ট্রান্সক্রিপশনস, অর্থাৎ জেনেটিক্স বিদ্যার মধ্যে রিভার্স ট্রান্সক্রিপটেস হেল্পস ইন হুইচ অ্যামং দ্য ফলোইং ট্রান্সক্রিপশন, অর্থাৎ নিচের কোন ট্রান্সক্রিপশনে রিভার্স ট্রান্সক্রিপ্টস সাহায্য করে থাকে? প্রশ্ন নাম্বার 21 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ টু ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ, অর্থাৎ আরএনএ থেকে ডিএনএ তৈরি করতে এই রিভার্স ট্রান্সক্রিপশন ইউজ হয়ে থাকে। প্রশ্ন নাম্বার 22 আমরা দেখব, হুইচ অ্যামং দ্য ফলোইং প্ল্যান্ট হরমোন প্লেজ মোস্ট ইম্পর্টেন্ট রোল ইন এস্টাবলিশিং ডরমেসি ইন সিড, হুইচ অ্যামং দ্য ফলোইং প্ল্যান্ট হরমোন প্লেজ মোস্ট ইম্পর্টেন্ট রোল ইন এস্টাবলিশিং ডরমেন্সি ইন সিডস, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের কোন উদ্ভিদ হরমোনটি বীজের যে সুপ্ততা সেটা তৈরি করতে সাহায্য করে? তো প্রশ্ন নাম্বার 22 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যাবসেসিক অ্যাসিড। অ্যাবসেসিক অ্যাসিড বীজের সুপ্ততা তৈরি করতে সাহায্য করে। প্রশ্ন নাম্বার 23, হুইচ অ্যামং দ্য ফলোইং হ্যাপেন্স ইন অ্যান অক্সিডেশন রিয়াকশন, অর্থাৎ একটা অক্সিডেশন বা জারণ বিক্রিয়ায় নিচের কোনটি ঘটে থাকে? অক্সিডেশন মানে হচ্ছে জারণ বিক্রিয়া, তো জারণ বিক্রিয়ায় নিচের কোনটি ঘটে থাকে? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। প্রশ্ন নাম্বার 23 এর সঠিক উত্তর হবে অপশন বি, ইলেকট্রন আর লস্ট। ইলেকট্রনস আর লস্ট। দেখো
Al ধরো রয়েছে, সেখান থেকে যদি 3টে ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে তৈরি হবে Al3+। তার মানে এখানে হয়েছে কি অক্সিডেশন রিয়াকশন এখানে হয়েছে। প্রশ্ন নাম্বার 24, হোয়াট আর দ্য মেন কনস্টিটিউয়েন্টস অফ এলপিজি? অর্থাৎ আমরা যে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস ইউজ করে থাকি, এলপিজি গ্যাস ইউজ করে থাকি, তার মধ্যে মেন যে গ্যাসগুলো বা কম্পোনেন্টগুলো থাকে সেগুলো কোনগুলো? তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। ভিভিআই প্রশ্ন বহুবার পরীক্ষায় এসেছে এই রকমের প্রশ্ন। হোয়াট আর দ্য মেন কনস্টিটিউয়েন্টস অফ এলপিজি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মিথেন, বিউটেন অ্যান্ড প্রোপেন। মিথেন, বিউটেন অ্যান্ড প্রোপেন হলো এলপিজির প্রধান কম্পোনেন্টস। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 25, কিম্বারলি প্রসেস ইজ রিলেটেড টু হুইচ অ্যামং দ্য ফলোইং? নিচের কোনটাকে পরিশ্রুত করতে কিম্বারলি প্রসেস ইউজ করা হয়ে থাকে? এটিও কিন্তু এসএসসির প্রশ্ন এবং আনকমন প্রশ্ন। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। কিম্বারলি প্রসেস নিচের কোনটিকে নিষ্কাশন করতে ব্যবহার করা হয়ে থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডায়মন্ড। ডায়মন্ড নিষ্কাশনে কিম্বারলি প্রসেস ইউজ করা হয়ে থাকে। 26 নম্বর প্রশ্ন থেকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করব। দেখো কি কি প্রশ্ন রয়েছে। ইন্ডিয়াস ফার্স্ট ক্রিপ্টোগ্যামিক গার্ডেন হ্যাজ বিন ইনগ্রেটেড ইন হুইচ স্টেট? ভারতবর্ষের প্রথম ক্রিপ্টোগ্যামিক গার্ডেন কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে ভারতের প্রথম ক্রিপ্টোগ্যামিক গার্ডেন উদ্বোধন করা হয়েছে। প্রশ্ন নাম্বার 27, রিসেন্টলি হু ওন দ্য উইম্বলডন টেনিস ওমেন্স সিঙ্গেল টাইটেল? নিচের কোন জন উইম্বলডন টেনিস ওমেন্স সিঙ্গেল টাইটেল জিতেছেন মহিলা টেনিসে? উইম্বলডন ওমেন্স সিঙ্গেল টাইটেল কে জিতেছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যাশলি বার্টি। অ্যাশলি বার্টি উইম্বলডন টেনিস ওমেন্স সিঙ্গেল টাইটেল জিতেছেন 2021 সালে। প্রশ্ন নাম্বার 28, হু ওন ইউরো 2020 গোল্ডেন বুট? ইউরো কাপ যে খেলাটা হলো 2020 সালে, সেই ইউরো কাপে গোল্ডেন বুট কোন ফুটবলার পেয়েছেন? এটা প্রত্যেকে পারবে, কমেন্ট করো। হু ওন ইউরো 2020 গোল্ডেন বুট? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো 5টা গোল করেছিলেন, 5টা গোল করে গোল্ডেন বুট জিতেছেন। প্রশ্ন নাম্বার 29, শের বাহাদুর দেউবা বিকাম দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? শের বাহাদুর দেউবা নিচের কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে যুক্ত হয়েছেন? ভিভিআই প্রশ্ন এটা পরীক্ষার জন্য। শের বাহাদুর দেউবা বিকাম দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? তো প্রশ্ন নাম্বার 29-এর সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নেপাল। প্রশ্ন নাম্বার 30, ইন হুইচ স্টেট উইল ন্যাশনাল ডলফিন রিসার্চ সেন্টার বি এস্টাবলিশড? 30 নম্বর প্রশ্নটা দেখো, নিচের কোন রাজ্যে ন্যাশনাল ডলফিন রিসার্চ কেন্দ্র প্রতিষ্ঠিত করা হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিহার। ওকে, বিহারে ন্যাশনাল ডলফিন রিসার্চ সেন্টার এস্টাবলিশ করা হবে। তো এখানেই কিন্তু ক্লাসটা শেষ নয়, তোমাদের জন্য কিন্তু 3খানা হোমওয়ার্ক রাখা হচ্ছে, যেগুলোর সঠিক উত্তর তোমরা এই ক্লাসের কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে রেখে দেবে। এবং আগামী যে ক্লাসটা রয়েছে সেই ক্লাস অর্থাৎ জিকে নাম্বার 10 নম্বর ক্লাসে আমি সেই সমস্ত উত্তরগুলো তোমাদের বলে দেবো এবং তোমরা কিন্তু একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো হোমওয়ার্কের 3টে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কি রয়েছে দেখে নাও, এবং তোমরা কিন্তু প্রশ্ন চলাকালীন যারা জানবে তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে, তারপর আমি নেক্সট দিন বলে দেবো সঠিক উত্তরগুলো। ওকে, দেখো প্রথম প্রশ্ন, মিহিদানা হ্যাজ গট জিআই ট্যাগ এ সুইট ডিশ ইন ইন্ডিয়া রিলেটেড টু হুইচ স্টেট? অর্থাৎ মিহিদানা জিআই ট্যাগ পেয়েছে সম্প্রতি, যেটা হলো একটা মিষ্টি খাবার ভারতবর্ষের, সেটা কোন রাজ্য থেকে বিলং করে? অর্থাৎ কোন রাজ্যের খাবার এই মিহিদানা জিআই ট্যাগ পেয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য এসএসসি এবং আমাদের রাজ্য সরকারের জন্য যে পরীক্ষাগুলো আসছে। এই প্রশ্নের উত্তর কোনটা সঠিক উত্তর হবে তোমরা এখনই কমেন্ট বক্সে কমেন্ট করবে। নেক্সট প্রশ্ন নাম্বার 2, দেখো
হোমওয়ার্কের, হু অফ দ্য ফলোইং গট নোবেল প্রাইজ 2021 ইন লিটারেচার, অর্থাৎ সাহিত্যে এই বছর 2021 সালে নোবেল পুরস্কার কে পেয়েছেন, নিচের কোন ব্যক্তি বা কোন সাহিত্যে 2021 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। এটারও সঠিক উত্তর কি হবে তোমরা এখনই কমেন্ট বক্সে কমেন্ট করতে শুরু করো, এবং নেক্সট দিন আমি উত্তরটা বলে দেবো, তার জন্য কিন্তু তোমাদের পরের ক্লাসটাও ফলো করতে হবে। নেক্সট এবং শেষ প্রশ্ন হোমওয়ার্কের দেখো, হু রোট রিসেন্টলি পাবলিশড বুক দ্য কাস্টোডিয়ান অফ ট্রাস্ট, অর্থাৎ সম্প্রতি প্রকাশিত একটি বই যেটার নাম হলো কাস্টোডিয়ান ট্রাস্ট। এই কাস্টোডিয়ান ট্রাস্ট বইটির লেখককে, নিচের কোনজন কাস্টোডিয়ান ট্রাস্টের লেখক, এটারও সঠিক উত্তর কি হবে তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। এবং নেক্সট দিন আমি এই 3টে হোমওয়ার্কের উত্তর সর্বপ্রথমে সেটের আগে বলে দেবো, তারপর সেট নাম্বার 10টা আমরা শুরু করব। তার জন্য কিন্তু তোমরা প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করতে শুরু করো, প্রত্যেক দিন ফলো করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখো প্রতিদিন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের ক্লাসটা কেমন লেগেছে একটা লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করো, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এবং পাশের বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখো সাবস্ক্রাইব করে প্রতিদিন গুরুত্বপূর্ণ এরকম 30টি করে এমসিকিউ পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।